হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের আবাস যোজনা সম্পর্কে একটা সঠিক ধারণা দেব এবং এই আবাস যোজনার টাকা একদম সত্যি সত্যি কবে পাওয়া যাবে সেই সম্পর্কে একটা বিস্তারিত তথ্য আপনাদের দেবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আপনাদের জানাবো 2024 সালের ডিসেম্বর মাসে যে আবাস যোজনার টাকা দেওয়ার কথা হয়েছিল সেই সম্পর্কে, এবং সেই আবাস যোজনা দেওয়ার জন্য যে ধরনের ভেরিফিকেশন করা হবে প্রত্যেকটা বাড়িতে গিয়ে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দেব। সুপ্রিয় দর্শক, প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বাংলার প্রাপ্য 8,200 কোটি টাকা 2 বছরের বেশি সময় ধরে আটকে রেখেছে নরেন্দ্র মোদী সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্র ওই টাকা না দিলে রাজ্যই তার কোষাগার থেকে ওই টাকা দেবে, এবং শেষমেশ সেটাই করতে চলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নের বৈঠকে স্থির হয়েছে যে প্রায় 11.5 লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানাতে 1,20,000 টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 3 লপ্তে এই টাকা দেওয়া হবে। প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে। পরের কিস্তিতে দেওয়া হবে 40,000 টাকা, আর শেষ কিস্তিতে দেওয়া হবে 20,000 টাকা। আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা, তবে ভেবেচিন্তে এই নাম কিন্তু পরিবর্তন করাও হতে পারে বলে ওই অর্ডারে জানানো হয়েছে। এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ভোটের রাজনীতিতে বেসামাল বিরোধীরা তা কখনো তারা প্রকাশ্যে স্বীকার করেন, কখনো বা ঘরোয়া আলোচনায় বলেন। তা মোকাবেলা করার জন্য সন্দেশখালী পর্ব খুব একটা কাজে লাগেনি বলে তারা মনে করছেন। সম্প্রতি আরজিকর চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীর ভাণ্ডার মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে বা চলেছে। এর মধ্যে 11 লক্ষ বেশি পরিবারকে সরাসরি বাড়ি বানাতে সরকার টাকা দিলে তার অনিবার্য প্রভাব পড়তে পারবে ভোটে, কারণ সরকার তথা শাসক দলের কৌশল ও পরিষ্কার। 3 কিস্তিতে এমনভাবে টাকা দেওয়া হবে যাতে শেষ কিস্তি পাওয়ার 7-8 মাসের মধ্যে 26শে বিধানসভা ভোট চলে আসে। ঠিক যেমন এবার লোকসভা ভোট চলাকালীন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্ধিত ভাতা 2 কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। সরকারের এক শীর্ষ আমলার কথায় 11 লক্ষ উপভোক্তার অর্থ অন্তত 44 লক্ষ পরিবার এই সুবিধা পাবে। শাসক দলের গ্রামীণ জনভিত্তি মজবুত করতে যা ইতিবাচক অনুঘটকের মতো কাজ করতে পারে। বড় ব্যাপার হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় বাড়ি বানালে সেই বাড়ির বাইরে একটা ফলক লাগাতে হতো। সেই ফলকে লিখতে হতো প্রধানমন্ত্রীর আবাস যোজনা বা প্রধানমন্ত্রীর আবাস যোজনার আর্থিক অনুকূল্যে তৈরি হলো এই বাড়ি। অনেকে মনে করেন যে এই শর্তে রেশনের ব্যাগে বা কোভিডের টিকার সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছবি সাঁটা হয়েছিল। এখানেও সেই উদ্দেশ্য একই রকমের রয়েছে, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। ব্যাপারটা যদি তেমনই হয় তাহলে সেক্ষেত্রে যেসব বাড়ি তৈরি করতে হবে তাতে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ফলক লাগাতে বলতেই পারে, তাতে বিস্মিত হওয়ার কিছু থাকবে না। বিজেপির প্রশ্ন তোলার জায়গাতেও বিশেষ কিছু থাকবে না। নবান্ন সূত্রে জানানো হচ্ছে এবার উপভোক্তাদের বাছাইয়ের ক্ষেত্রে চরম সতর্কতা বজায় রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব মনোজ পন্ত। কারণ সরকারের মধ্যে 2 ধরনের উদ্বেগ রয়েছে। 1, দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে কেউ মামলা করে দিতে পারে আদালতে, সেক্ষেত্রে প্রকল্পের বাস্তবায়নে বাধা তৈরি হবে, এবং 2, অনিয়মের অভিযোগ উঠলে আসল উদ্দেশ্য সিদ্ধ হবে না বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত প্রশ্ন হলো সরকারের কাছে এত টাকা আছে বা দেবে কোথা থেকে, কারণ রাজ্যের কোষাগারের করুণ অবস্থার কথা সকলের কিন্তু জানা। এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বোঝা। নবান্ন সূত্রের মতে অর্থ সংকট রয়েছে। 11.5 লক্ষ পরিবারকে 1,20,000 টাকা করে দিতে হবে, প্রায় 14,000 কোটি টাকা যা প্রয়োজন। তবে সরকার কৌশলগতভাবে এই দায় দুটি আর্থিক বছরের মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি আর্থিক বছরে বাজেট থেকে অর্ধেক টাকা বরাদ্দ করা হবে, বাকি টাকা বরাদ্দ করা হবে আগামী আর্থিক বছরের বাজেট থেকে। নবান্ন সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে বুধবারের বৈঠকে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি ঠিক করা হয়েছে তা রাজ্য জুড়ে মন্ত্রিসভা বৈঠকে পেশ করা হবে, তারপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখি এর মধ্যে এই এসওপি প্রত্যেকটা অফিসে এসে পৌঁছেছে, এবং সেই এসওপির মধ্যে কী ধরনের প্রক্রিয়া রয়েছে সেটা আপনাদের কৌশলগতভাবে আমরা জানিয়ে দেব, এবং সেই এসওপির মধ্যে যেভাবে টিম তৈরি করে প্রত্যেকটা বাড়িতে ভেরিফিকেশন করা হবে এবং কি কি দেখা হবে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত এবার জানাবো। সুপ্রিয় দর্শক, এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম, অর্থাৎ এই স্কিমের আন্ডারে কারা এলিজিবল হবে, অর্থাৎ কারা এই কোন উপভোক্তা এই বেনিফিট পাওয়ার জন্য উপযুক্ত হবে সেই সম্পর্কে একটা বিস্তারিত তথ্য এই এসওপির মধ্যে দেওয়া হয়েছে। তার মধ্যে জানানো হয়েছে যে 2022-23 অর্থবর্ষে যে
লিস্ট তৈরি করা হয়েছিল, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, সেই লিস্টের মধ্যে যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছে তাদেরকে আবার নতুন করে ভেরিফিকেশন করা হয় প্রত্যেকটা বাড়িতে গিয়ে। এছাড়া এই সম্প্রতি রিমাল, ঝড় অথবা এই বর্তমান যে বন্যা পরিস্থিতি যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তারা কিন্তু এর আন্ডারে পড়বে, তাদের নাম যদি নাও থেকে থাকে। এছাড়া কী কী দেখা হবে সেই পরিবারগুলোতে, যে সমস্ত পরিবারে আমরা ভেরিফিকেশন করতে যাব। 1 নম্বর, সেই বাড়িতে কোনো মোটর ভেহিকেল আছে কিনা, অর্থাৎ কোনো মোটর গাড়ি বা আছে কিনা সেটা দেখা হবে। এছাড়া 2 চাকা বা 3 চাকা বা 4 চাকার কোনো গাড়ি আছে কিনা সেটাও দেখা হবে। 3 নম্বর হচ্ছে এই বাড়িগুলোতে যে সমস্ত মেম্বাররা রয়েছে, অর্থাৎ সদস্যরা রয়েছে, তাদের মধ্যে কেউ চাকরি করেন কিনা, সরকারি চাকরি করেন কিনা সেটা দেখা হবে। এছাড়া প্রত্যেকটা বাড়িতে আমরা দেখতে যাব যে সেই বাড়িতে কোনো ব্যক্তির আয় 15,000 টাকার উপরে আছে কি না। এছাড়া কোনো ব্যক্তি এই প্রক্রিয়ায় সে ইনকাম ট্যাক্স প্রদান করে কিনা বা প্রফেশনাল ট্যাক্স প্রদান করে কিনা এটাও দেখা হবে। এছাড়া কোনো চাষি বাড়িতে যদি দেখা যায় যে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ বিভিন্ন যন্ত্রপাতি যদি থেকে থাকে চাষ কার্য করার জন্য, তাহলে কিন্তু এই প্রকল্প থেকে তার নাম বাদ যাবে। এছাড়া দেখা যাচ্ছে যে যে সমস্ত ব্যক্তির 2.5 একরের জমি রয়েছে বা 5 একরের বেশি জমি রয়েছে, সে সমস্ত ব্যক্তি কিন্তু এই আওতা থেকে বাদ যাবেন। এছাড়া যে সমস্ত ব্যক্তি একবার সরকারি ঘর পেয়েছেন কোনো একটা প্রকল্প থেকে, সে যে প্রকল্পই হোক না কেন, কেন্দ্র বা রাজ্য সরকারি প্রকল্প থেকে যদি সে ঘর পেয়ে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। তবে সুপ্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তির নাম এই ওয়েটিং লিস্টে না থাকে, অর্থাৎ যে লিস্ট আমাদের 2021-22 সালে তৈরি হয়েছিল এবং তার ফাইনালাইজ হয়েছিল 2022-23 অর্থবর্ষে, সেই লিস্টে যদি কোনো ব্যক্তির নাম এড়িয়ে যায় বা কোনো ব্যক্তির নাম তুলতে অসুবিধে হয়ে থাকে, তাহলে কিন্তু এই সুযোগে তার নাম তোলার একটা সুযোগ থাকছে। এছাড়া বর্তমানে যে ফ্লাড পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বন্যায় যদি কারো ঘর ক্ষতিগ্রস্ত হয় এবং তার নাম যদি ওই ওয়েটিং লিস্টে না থাকে, তাহলেও কিন্তু তার নাম এই ওয়েটিং লিস্টে তোলার ব্যবস্থা করা হবে। এছাড়া রিমাল ঝড়ে যাদের ঘর ভেঙে গেছে, সেই সমস্ত ব্যক্তিরও কিন্তু নাম এই ওয়েটিং লিস্টে তোলার ব্যবস্থা করা হবে এবং প্রপার ভেরিফিকেশনের মাধ্যমে তার নাম ফাইনালাইজ করা হবে গ্রাম সভার অনুমোদনে। সুপ্রিয় দর্শক, এই ছিল আবাস যোজনা সম্পর্কে আজকের সঠিক ধারণা এবং সঠিক তথ্য। এরপরের ভিডিওতে আমরা প্রত্যেকটা বাড়িতে, অর্থাৎ হাউস টু হাউস ভেরিফিকেশন কীভাবে চলতে থাকবে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো। এছাড়া প্রত্যেকটা এই ভেরিফিকেশন টিমে কারা বর্তমান থাকবেন, অর্থাৎ বিডিও অফিস, পঞ্চায়েত অফিস এবং এসডি অফিস থেকে কারা এর মনিটরিং করবেন এবং ডিএম অফিসের কারা মনিটরিং করবেন সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো। এছাড়া 2024 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ 20শে ডিসেম্বর এই যে টাকা ছাড়া হবে সেটা কিভাবে ছাড়া হবে এবং কোন কোন প্রসেসে ছাড়া হবে এবং তাদের টাকা ছাড়তে গেলে কাদের অসুবিধা হবে বা সুবিধা হবে সেই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও এর পরবর্তীতে দেওয়া হবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট আকারে প্রশ্ন করুক, আমি সরকারি গাইডলাইন মেনে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধব শেয়ার করবেন এবং একটা লাইক প্রদান করবেন। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকে ভিডিও শেষ করছি।